তাই এইভাবে তো ধরেন একটা মেয়ে সংসার করতে পারেন। আপনি সব দোষ আমার বোনের দিলেন, আপনার ছেলের দোষ দিলেন না। এদিকে আপনার ছেলের তিনটা বউ চলে গেছে, আর সব দোষ কি শুধু এই মেয়েরই? আপনার ছেলের কি কোনো দোষ নেই? আপনারা না করলেও আমরা বুঝি আপনার ছেলের বড় ধরনের দোষ আছে, সমস্যা আছে। তুমি কি বলতে চাচ্ছ? আমার ছেলের সমস্যা? সমস্যা হচ্ছে তোমার বোনের, আর বারবার আমার ছেলেকে দোষ দাও। আপনার ছেলের যে সমস্যা নাই তা আপনি বলেছেন, সমস্যা আছে কিনা সেটা তো আমার বোন কবি, তার ঘরের বউ কবি। প্রয়োজন হলে তোমার বোনকে নিয়ে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। ওই আমার শান্তি আর আমার বাড়ি ভালো লাগে না। বারবার তাহলে আমার বোনেরই সমস্যা। ঠিক আছে, তাই আমি আমার বোনকে নিয়ে চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাই, তাই সব মেয়েরই কিন্তু সমস্যা হয় না। আপনি আপনার ছেলেকে ভালো করে একটু দেখান। বোন, এই সমস্ত কথার পর শোনার পরও কি তুই থাকবি না আমার সাথে যাবি? যদি যাস তাহলে যা, ব্যাগটা নিয়ে গোছা নিয়ে যা। দোষী যখন দোষ স্বীকার করতেছে না, তাহলে ভাই এবারে থাকি আমি কি করব? চল আমরা চলে যাই। যা, তুই ব্যাগপত্র গোছিয়ে নিয়ে যা। তুমি আমার আত্মীয়, দুপুরে চেটো খানা খেয়ে যাইল। লিটন, এসো। সব দোষ এই ঘটকের, সব দোষ ঘটকের। দুপুরে 4টে খানা খেয়ে যাও, যেখানে নিজের বোনেরই ভাত হচ্ছে না সেখানে আমি দুপুরে খেয়ে যাব? করে তোর হলো? হ্যাঁ ভাইয়া আসছি। এই গ্রামে বিচার নাই রে বোন, এই গ্রামে বিচার নাই। বিচার আল্লাহর কাছে দিয়ে গেল। সেলিম। হ্যাঁ কাকা। ওরা কারা? এই যে আমাদের উপরে একটা প্লেন চাপিয়ে গেল, ঘটনাটা কি বলো তো? চাচা, ওটা হচ্ছে আপনার ওই যে মহিলাটা গেল না, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে রহিম চাচার ছেলে, লিটনের বউ। রহিমের ছেলে লিটনের বউ? হ্যাঁ, আপনার মনে আছে কি না, আপনার ওই রহিম চাচার বাড়ির কিছুদিন আগে একটা বিচার 3 নম্বর বইয়ের যে সারারা হলো। হ্যাঁ হ্যাঁ, এটা এটা তাহলে তারই হচ্ছে ছেলের বউ। আর ওই পিছনে যে লোকটা, আরে সেই যে বিচার করলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কয় নাম্বার বউ ছিল? ওটা 3 নাম্বার, এটা সম্ভবত 4 নাম্বার বউ। কোনো একটা ঝামেলা হয়েছে ওই পরিবার। ও, আর ওই সাথে ওই ছেলেটা? ওটা সম্ভবত আমার যতটুকু আমি জানি এটা হচ্ছে লিটনের সম্বন্ধী হবে। সম্বন্ধী। এই যে বারবার বিয়ে করছে আর এই ছাড়াছাড়ি করছে, আর সমস্ত দায় দায়িত্বটা আমাদের সমস্ত গ্রামের উপর এসে পড়ছে। স্বাভাবিক। আজ বিকালে রহিমের বাসায় গিয়ে তার ছেলের সঙ্গে বসে ঘটনাটা কি আমরা খুলে শুনি, তারপর একটা ব্যবস্থা নেওয়া যাবে, কেমন? ঠিক আছে চাচা, ঠিক আছে। তুমি কিন্তু বিকালে আসতে ভুল করো না। না না, আপনি বলছেন, আপনি বললে আর কি। আর শোনো, এই চায়ের বিলটা একটু দিয়ে দিও, কেমন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আসি, কেমন? এটা কোনো ঘটনা হলো? পর পর সাইড ডেবও চলে গেল না। চাচা ঠিক আছে, বসা লাগবে, না হলে আর বিহিত করা যাবে না। মজিদ কাকা, আমি বিকালে সাইড বিল দিয়ে যাবো নি কাকা। সেলিম, হ্যাঁ, এক কাজ করো, রহিম বাড়িতে আছে কিনা দেখো, ডাক দাও। কে চাচা? রহিম চাচা, রহিম চাচা, কে কে একটু বাইরে আসা লাগবে, একটু বাইরে আসা লাগবে। হ্যাঁ, একটু বাইরে আসা লাগবে। লিটন, আসিচ্ছি আসিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর আব্বা কোথায়? আব্বা তো নাই কো, আব্বা একটু বাইরে গেছে। বাহিরে গেছে? বলেন, আমাকে বলেন, সমস্যা নেই। তোমাকে বলতে হবে, কেমন করে যে বলি। আচ্ছা শোনো, ওই যে আজকে দেখলাম বাজারে, সকালে বাজারে তোমার বোধহয় সম্ভবত এটা কত নম্বর বউ জানি, কত নম্বর বউ? এটা 4 নাম্বার হবে। 4 নম্বর বউ। হ্যাঁ, 4 নম্বর বউ আজকে সকালে বাজার দিয়ে যেতে যেতে আমাদের সমাজের প্রত্যেকটা লোককে তিরস্কার করতে করতে গেল। এটার কারণটা কি আমি জানতে পারি? চাচা, আপনি আসলে মানে যে ইয়েতে কথা বলতে চাচ্ছেন, আমি ঘটকের পাল্লাত পরে এ পর্যন্ত 4টে বিয়ে করছি। একটা বউ ভালো না, সব বইয়ের চরিত্র খারাপ। এটা কি বলো? এখন এই বইয়েরও আমি ক্লেম পাচ্ছি, এই জন্য এই বইকে আমি ভাত দিব না।
আচ্ছা আমি সেটা পরে দেখব নি। কি ক্লেম পেয়েছো সেটা তো তোমার 4-4টে বউকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সঙ্গে যদি খোলামেলা আলোচনা করতে তোমার জন্যই ভালোই হতো। যে ঠিক আছে, তুমি যখন বলতে চাচ্ছ না, আমি তোমার আব্বার সঙ্গেই কথা বলে নেব। তুমি একটা কাজ করো, আমার কাছে বলতে যদি তোমার লজ্জা বোধ হয়, সেলিমকে সব কথা বলো। আমি আরেক সময় এসে তোর বাবার সঙ্গে কথা বলে যাবো, কেমন? আমি আসি। সেলিম, ভালোভাবে খোঁজখবর নে। হ্যাঁ, তার মানে তুই খবর চাচ্ছ এই সাইডটা বউ চলে গেল, সব বউয়ের চরিত্র খারাপ আর তোর চরিত্র ভালো? হ্যাঁ, মানে আমরা বুঝি না, তোর শরীর দেখে, তোর ভাবভূমি দেখে আমরা বুঝি না তোর ভেতরে সমস্যা। শোন, স্টেট কার্ড এই যে চাচা যেটা বলে গেল তুই মুখে স্বীকার কর। আর না হলে ভাই, এই যে তোর বউ যে চলে গেল, বাড়ি কিন্তু আমরা চিনি। আমরা যদি কোনোভাবে যদি তোর ক্লেম পাই, গায়েত কিন্তু থাকা হবে না, তোর যত বড় ইয়ে হইস। কারণ এই সাইডটা বউ যাওয়া এটা কিন্তু জানো তেন কথা না। চাচা যেখানে সেখানে গেলে মুখ পায় না, আমরা মুখ পাই না, গ্রামের মানুষ মুখ পায় না। কি বলছো তোরা? ঠিক আছে, যখন স্বীকার করলো না, যাই দেখবো নি কিভাবে গ্রামে থাকতে পারিস। ভাই। হ্যাঁ, কর। মাতব্বর চাচা হলো মুরব্বী মানুষ, ওনার সামনে তো আর সবকিছু বলা যায়। আমার ভাই, আমার বিষয় হচ্ছে ভাই, আমি যদি বইয়ের তালাক না দিয়ে বউ যদি আমার তালাক দেয়, বিষয়টা খারাপ লাগে না? খারাপ তো অবশ্যই, পুরুষ মানুষের তো একটা ইয়ে আছে। সমাজে আমার ইয়েটা কোন জায়গায় চাকরি কোন ভাই? আমি বাধ্য হয়ে যে কাজ করছি, আসলে সমস্যা কারোই না, এই সমস্যাটা আমারই ভাই। আপনি ঢাকা হচ্ছে ওই যে বিভাগীয় প্রধান ইয়েত লেখা আব্দুল বাসিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার কাছে দেখাচ্ছি, ওই ওষুধ লিখে দিছে, যখন খাই তখন ভালো, খাওয়ার পরে এখন আর ওগুলো ওষুধও কাজ হচ্ছে না ভাই। কে ভাই, তুই কোন কবিরাজ দেখাস? কবিরাজ ভাই, কবিরাজে আমার বাপও বিশ্বাস করে না, আমিও করি না ভাই। কবিরাজ ওই দেখা যাচ্ছে ওই কবিরাজের ওষুধও এখন দেখি ওই হোকারের বেচে, কয়েক আসামি ওষুধ খাইলে কাম হবি, তবে 1 কোটি এসে খাসিলাম, কিচ্ছু হয় না ভাই। ওই জন্য কবিরাজের বিশ্বাসই করি না। শুনলি টন, তোকে একটা সৎ উপদেশ দেই। এখন জানি না তুই আমাকে বিশ্বাস করবো কিনা, তবে গায়ের মানুষ, প্রতিবেশী, বন্ধু বান্ধব, তারপরে আমি কিন্তু চাচার সাথে থাকি। হ্যাঁ, বিচার আচারে কিন্তু আমি চাচার সাথে যাই। এই জন্য আপনার কথাটা আমি খুলে কইলাম ভাই। আমার কাছে একটা কবিরাজের সন্ধান আছে ভাই। তুই শেষবার ঠকা মনে করে তুই আমার কথাটা বিশ্বাস কর। গোপাল কবিরাজ, সিংড়া থানা, চৌগ্রাম, বড় চৌগ্রাম, গোপাল চন্দ্র ঘোষ, হিন্দু মানুষ। হ্যাঁ, একদম মানে কি কব ভাই, মানে অবশ্য এটা আমি মানি যে হিন্দু মানুষেরা আর যাই কই মিথ্যা কথা খুব কম। এই যে ধরছো। তারপরে তুই ইউটিউবে সার্চ দিয়ে দেখিস নাম লিখে সার্চ দিয়ে দেখিস যতগুলো রোগী ওনার কাছে গেছে, প্রত্যেকটা একদম সরাসরি লাইভ ভিডিও করে ছাড়িয়েছে ভাই, এত সুন্দর। তারপরে আমি নিজে প্রমাণ যে আমি কি ছিল পাগল। সেদিনকে আমি ইউটিউব দেখতে দেখতে একটা ইয়ে ছিল ভাই, কিন্তু আমি মানে ইয়ে করিনি, গ্রাহ্য করিনি। আমার সমস্যা হচ্ছিল যাবো কোন চাচার মাধ্যমে তো যাও। এখন আমি মুরব্বী মানুষের ঘর পাই না, কিন্তু চাচা বুঝার আছে, পরে নিয়ে গেছে ভাই খাওয়ার পর। এখন কি কব, তুই একটা বার একটু দেখ ভাই। ভাই তাহলে আমাকে ওই নাম্বারটা দিয়ে যান ভাই। নাম্বার আমি তোকে সরাসরি নিয়ে যাবো, নাম্বার দিয়ে কাজ হলে সরাসরি নিয়ে যাবো। তাহলে কবে আসবো ভাই? কোন রিসেন্টলি কাজ করি, কারণ যে সময় কাজ হয় ভাই, তাহলে এই বইয়ের মানে তালাক নামা এখনো ইয়ে হয়নি ভাই, বইকে আমি আবার নিয়ে আসবো ভাই। তোর কিছু করা লাগবে না ভাই, তুই এসব একদম ঠান্ডা মাথায় কাজ কর, আমি তোর সাথে করে নিয়ে যাবো। তুই খালি একবার খাওয়া দেখ, না হলে গ্রামের মানুষ তো চাচার কাছে একটা নালিশ দিস যে আপনার সাথে থেকে সেলিম ভাই আমার এতবার কাজ করলো। কবিরাজের কাছে যাই কোথা খোয়া যায় কোন? আমি আছি দেখ, রোগ আগুন এগুলো লুকাতে নাই, আগুন লুকালেই জ্বলে তাহলে উঠবে। ভাই আপনি আমার একটু উপকার করেন ভাই, আমার কবে নিয়ে যাবেন ভাই? কালকে যাবো। শোন, তুই তাহলে এখন যা, আর আমি দেখি তোর বাপের সাথে তো চাচা কোথাও বসতে, আমি না হয় কোনোভাবে একটু থামায় রাখি। চাচাকে ম্যানেজ করেন ভাই, আমার মান সম্মান থাকবি না ভাই, চাচা যদি আমার বইয়ের বাড়ির যায় ভাই। আমি আছি, একটু ম্যানেজ করেন। তুই নিজের দুর্বলতা কথা আমাকে বসু, আমি আছি, আমি দেখবো না। তুই আপাতত যা ভাই, তারপরে আমি ফোন দিলে চলে আসিস, 2 ভাই চলে যাবো। হ্যাঁ আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। বাড়ির ভিতর চলে না না, এখন যাবো না ভাই, যাই আবার চাচা আমার ছাড়া কিছুই বোঝে না, এই একটু পর দেখবো যে ফোন দিবি। হ্যাঁ যা ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, এগুলা তো অনেক রোগী সারিয়ে যাচ্ছে, এটা তো একটা ব্যাপার না। যেমন 100 রোগী ভালো হচ্ছে, হ্যাঁ, এর থেকেও কঠিন রোগী ভালো হচ্ছে। ওষুধপাতি খায় ওটা ভালো হয়, যাতে
একটু বেশি দিন খাওয়া লাগতে পারে। তার আগে লাগবে হচ্ছে 3 সপ্তাহ 6 সপ্তাহ হয় না, এটা হয়তো বেশি দিন খাওয়া লাগতে পারে। তাহলে ওষুধপাতি কি দিব? হ্যাঁ অবশ্যই কি কাকা, ওষুধপাতি না দিলে আমিও মান সম্মান চলে যাবে, এত বউ মনে ওখান থেকে সাইড করবি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে ওষুধপাতি দিচ্ছি, এই যে এটি হামলা আছে 1 কেজি ওষুধ দেবেন, এই যে 25-30 গ্রাম করে দিলে 2 গ্রাম, আর এটা 20 গ্রাম করে দিলে 2 বার খাবেন। আর এই পাউডারটা ওই যে 1 চামচ করে দুধ পাউডার দুধ দিয়ে দেবেন 2 বার খাবেন। তাহলে নিয়ম বলছো তো? আর 3 সপ্তাহ পর আমার দল খুলবে। ঠিক আছে আর ভালো না হলে তখন আমি 3 সপ্তাহের মধ্যে রেজাল্ট আসছে তখন আমার খুলবে। ঠিক আছে, এখন কত বিশ্বাস আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক রোগী চলে যাচ্ছে। হ্যাঁ সবগুলো সুস্থ দেখি তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি আছি, তুই টেনশন করিস না, তাহলে কি নিয়ম হয় খাবার হলো খা, তারপর রেজাল্ট তুই বুঝতে হবে। আসি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমি তো ভাবতেই পারিনি যে আমার ঘরে এই বাড়িতে আসবো। আমি তো মনে হচ্ছে ভাইয়া যেভাবে রাগারাগি করে নিয়ে গেল আমার আর এই বাড়িতে আসা হবে না। আর তোমার যেরকম 3টা বয়ে চলে গেছে আমিও মনে হয় শেষ হয়ে যাবে। আমি তো এটাই ভাবছি। আসলে এটা তো আমিও ভাবছিলাম, কিন্তু মাতব্বর কাকা যদি আমার বাড়িতে না আসতো, আর মাতব্বর কাকার সাথে যে ওই যে সেলিম ভাই যদি না আসতো, মাতব্বর কাকা তো মুরব্বী মানুষ, তাই আমার শাসায় চলে গেল। আবার এমন কোথাও বলে গেল যে তোর স্যার বইয়ের বাড়িতে আমি যাবো, যা শুনবো আসলে কি সমস্যা। তখন আমি বাধ্য হয়ে সেলিম ভাই আমার সমস্যার কথাগুলো বলে, না বলে তো আসলে মান সম্মান আমার থাকতো না। তখন ওই সেলিম ভাই আমাকে এই কবিরাজের নাম্বারটা দিল, গোপালচন্দ্র ঘোষ। তা আমি তো চিনি না, কবিরাজে বিশ্বাসও করি না। অযথা ডাক্তারের কাছে কত টাকা খরচ করলাম, করে কাজ হলো না। সেলিম ভাইয়ের সাথে ওই কবিরাজের কাছে যায়, ওষুধ খায় আজ তোমাকে নিয়ে আসতে পারলাম। তাই না? তাও যে যাক ভালোই হয়েছে, তুমি যে তোমার দুর্বলতার কথা স্বীকার করছো সেলিম ভাইয়ের কাছে, এটাই অনেক কিছু। এখন কি করবো বলো, কেউ কি কারো কাছে ছোট হতে চায়, বুঝো না? আচ্ছা তাহলে গোপাল কাকার ওষুধ খেয়ে তুমি কি বুঝতেছো এখন? ওষুধ খায়া তো আমি এখন পুরা স্ট্রং। তাই না? ওষুধের কাজ দেখবে না? তো সারা রাত কি খালি বকবক করবে না শোবে? আরে শোবো তো, ওষুধের কাজ দেখবে না? তোর মনে হয় সহ্য হচ্ছে না? আরে সহ্য হবে কি করে, এতদিন পর তোমাকে এসলাম, চলো। বাবা ওষুধ যে সেই ওষুধ দিছে তোমার। আচ্ছা আমাদের সংসার সারা জীবন এভাবে সুখে থাকবে তো? দেখো কবিরাজ ওষুধ দিয়ে যখন বলছে 7 দিনে কাজ হবে, কোথাও তো হচ্ছে, আবার এই কোথাও বলছে যে তার ওষুধ কাজ করে চিরস্থায়ী। তবে আমার এখন এটা দৃঢ় বিশ্বাস, তার ওষুধ যখন খাচ্ছি সারা জীবন আমি এরকমই সুস্থ থাকবো। দেখো অন্তত আজকে এটুকু বুঝলাম, 3টা জিনিস কখনো গোপন করতে নেই: শত্রু, আগুন আর রোগ। শত্রু গোপন করলে ধীরে ধীরে বিপদে পড়তে হয়, আগুন লুকালে যেমন ধীরে ধীরে পুরে ছাই হয়ে যায়, ঠিক সেরকম রোগ লুকালে এই আমাদের মতো সকলের সংসারেই এরকম সমস্যা সৃষ্টি হবে। তাই আমি সবার উদ্দেশ্যে বলবো, কেউ যেন তার এই রোগ সম্পর্কে কখনো কাউকে মিথ্যা কথা না বলে আর রোগ লুকায় না রাখে, তাহলে সে কখনো সঠিক চিকিৎসাও পাবে না, তার জীবনে সংসারও হবে না।